আসসালামু আলাইকুম, যারা দেখছেন দূর প্রবাসে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জনাব নাসিরুদ্দিন পাটোয়ারি, আমি কিন্তু মানে আমার অবস্থাটা হচ্ছে এরকম, আমি অ্যাবসলিউট বাক স্বাধীনতার পক্ষে। মানে আপনি যা বলতে ইচ্ছা করবে, আপনার যে মতামত ব্যক্ত করতে ইচ্ছা করবে সেই মতামত আপনি ব্যক্ত করবেন, আমি হচ্ছে সবসময় এটার পক্ষে। কয়েকদিন আগে দেখেছি যে গাজী সালাউদ্দিন তানভীরকে তার একটা ফেসবুক স্ট্যাটাস দেওয়ার জন্য শোকজ করা হয়েছে, এবং অনেক এনসিপির নেতা নেত্রীদের মুখে আমি শুনেছি যে তিনি একটি খুবই গর্হিত কাজ করেছেন। এটা কারণটা কি, মানে ওই স্ট্যাটাসটাকে কেন একটা গর্হিত কাজ বলে ধরা হচ্ছে? প্রথমত এনসিপি বাক স্বাধীনতা বিশ্বাস করে। আপনি সেকেন্ড যে কোশ্চেনটি করেছেন, গাজী সালাউদ্দিন তানভীরের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে ওনাকে শোকজ দেওয়া হয়েছিল, এটা সত্য। উনি যে স্ট্যাটাসটা দিয়েছিল সেটা আমরা বিশ্বাস করি না। যেটা বিশ্বাস করি না সেই জায়গাটায় আমরা সাংগঠনিকভাবে কোনো কম্প্রোমাইজ করবো না। লাইক দ্যাট উনি যে স্ট্যাটাসটা দিয়েছে আমি এটা মুখে উচ্চারণ করতে চাই না, সেটা সত্য নয়, এবং এটা আমরা মনে করি আমাদের যে পলিটিক্যাল ইথিক্স, ভ্যালুস, নর্মস প্রত্যেকটা জায়গায় বিরোধী, সেই জায়গা থেকে আমরা তাকে শোকজ দিয়েছি। আপনি যেসব কথা বলছেন সেই সব কথাগুলিকে এনসিপি বিশ্বাস করে বলছে, আপনিও বিশ্বাস করে বলছেন। দেখা গেছে আমার অনেকগুলো বক্তব্য কাট করে এসেছে, আবার এই অনেক বক্তব্য যেটা হলো আমারও জায়গা থেকে টোনটা আরেকটু নর্মালাইজেশন করা উচিত ছিল। ফলত আমার মনে হয় যে বক্তব্যের যে এজেন্স ওইটা ঠিক আছে, বাট আমারও হয়তো বা আরেকটু সুন্দরভাবে উপস্থাপন করলে অনেকে হার্ট হইতো না, বিরক্ত হইতো না, এবং জায়গাটা আরো সুন্দর থাকতো। আমি আরেকটু পিছন থেকে বলি, জনাব গাজী সালাউদ্দিন তানভীরের স্ট্যাটাসটার মধ্যে আমি দেখতেছিলাম যে এটাতে আপনি বলতেছেন এটা আপনারা কেউ বিশ্বাস করেন না এবং আপনি মুখে উচ্চারণ করতে চান না। সিলেটে হামলার পর একটি কথাই বলবো, করাচিতে জন্ম নেওয়া হয় না। তা আপনি কি মনে করেন যে এটা জনাব তারেক রহমানকে এই কথা বলা হয়েছে, এইটা আপনারা বিশ্বাসও করেন না এবং আপনারা মনে করেন যে এইটার সাথে আপনারা একমত না, এবং এটা আমি বলতে শুনছি যে অনেকেই আপনাদের মধ্যে বলছে যে এটা ভয়াবহ অশ্লীল, আপনিও কি তাই মনে করেন? অশ্লীলতা জায়গা একটা হলো ইলিজিমেট চাইল্ড, আর একটা ইলিজিমেট অথবা লিজিট চাইল্ড যেটা বলি, অর্থাৎ বৈধ অবৈধ সন্তান। তো যে শব্দটা সেখানে এসেছে অবৈধ কোনো একটা শব্দের সাথে রিলেট করা, সেটা আসলে সঠিক না। তো ভাবার জায়গায় এমন কোনো জায়গা হওয়া উচিত না যে জিনিসটা একটা অসত্য তথ্য উপস্থাপন করে। এই যে ইঙ্গিতটা, সেই ইঙ্গিতটা কি শুধু তারেক রহমান সাহেবকে দেওয়া হয়েছে বলে সেটা অন্যায় হয়েছে, নাকি বিএনপির যে কোনো নেতা বা একজন খালেদ মহিউদ্দিনকে দেওয়া অন্যায় হইতো? আপনি স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে বলেছেন ডেসপিকেবল টুট টুট টুট, ইজ ইট ওকে? আমি এটা বলি না, আমার কথাটা যদি আপনি বক্তব্যটা আরেকটু টেনে দেখেন তাহলে সেখানে বলেছিল, এটা হলো মির্জা ফখরুলের যিনি জামাই উনি বলেছিলেন, আমি সেখানে বলেছিলাম তারা এই ধরনের। আমি আপনাকে শোনাই, প্রথম থেকে শোনাবেন? না, প্রথম থেকে না, আজকে থেকে। কারেক্ট মি ইফ আই এম রং, আমি অনেকবার শুনছি, আমার ভুল হতে পারে, আমি নোট নিছি লাইক মাই আর্লি ডেজ। তো আমি বলি, তারেক রহমানের বুঝ নাই, সালাউদ্দিনের উপর ভর করে কখনো কখনো। আরো পজ, মির্জা ফখরুল ইসলামের মেয়ের জামাই আছে না, ফাহাম, ফাহাম ভাই, যে ফাহাম আব্দুল সালাম, উনি একটা শব্দ বলতো ডেসপিকেবল টুট টুট টুট, এই শব্দগুলি বলাই হয়েছে উনার সালাউদ্দিনের জন্য না। এটা আমি বলতেছিলাম, এই জন্য আমি কিন্তু ডট ডট শব্দটা কখনো আমি উচ্চারণ করতে চাইনি। ফাহাম ভাই বলেছিলেন, ওনার আপনি যদি যে লেকচারটা উনি দিয়েছিলেন যে কেন বাঙালিরা এরকম সহিংসতা বিশ্বাস করে, ইন জেনারেল অনেকের কথা বলছিলেন, যারা ফাহাম আব্দুল সালামের কথা আমি শুনছি। আপনি একদম বলছেন এই ডেসপিকেবল টুট 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 শব্দটাও আসলে বলা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। উনি যে শব্দটা বলেছিলেন এটার পরে কিন্তু ডট ডট শব্দ আমি কখনো উচ্চারণ করতে পারি না এবং করবো না। কিন্তু আমি বলি না যে এই ধরনের শব্দ উচ্চারণ করা উচিত, এটা ফাহাম ভাই করতে পারে না, আমি কখনো মুখে এটা উচ্চারণ করবো না। কিন্তু শব্দটা বানানো হয়েছে সালাউদ্দিন সাহেবের জন্য, শব্দটা বানানো হয়েছে কিন্তু ওই ক্যারেক্টারে আসে। এখন যদি ক্যারেক্টারগুলো আপনি আমাকে বিস্তারিত বলতে বলেন তাহলে আমি ক্যারেক্টারগুলো বলবো কেন কেন বলেছি। বিশ্লেষণের জায়গা আমি যাইতেছি না, আমি বলতেছি আপনি যেটা বলছেন এটা মিন করছেন, এবং আমরা যারা ফাহাম আব্দুল সালামকে চিনি বা এই শেখ হাসিনার সময় দীর্ঘ সময় ধরে তার অসাধারণ বাগ্মিতায় তিনি যেসব কথা বলেছেন যেগুলি আমাদের কানে সবার আসে, যতই আমরা টুটু টুটুট বলি এটা আমরা সবাই জানি, আপনি বলতেছেন এইটা বলাটা ঠিক আছে, ইজ ওকে? ফাহাম ভাই যে এই শব্দটা বলেছে এটাকে আপনাকে যদি প্রশ্ন করি, উনি কি এই শব্দটা বলা ঠিক করেছে? ও ফাহাম ঠিক করছে কিনা সেটা জাজমেন্ট তো আমার না, আমি তো বলছি আমাকে গালি দিল ঠিক আছে, সবকিছু ঠিক আছে, আপনি আমার বলতে পারেন ডেসপিকেবল টুট টুট টুট, ইটস ওকে, আমার জন্য ঠিক আছে। আপনার বলাটা ঠিক আছে কিনা সেটা আপনি বলেন, আপনি একজন পাবলিক ফিগার, পলিটিক্যাল লিডার, আপনার বলাটা ঠিক আছে? না, আমি এটা কখনো বলতে পারবো না, এই জন্য আমি কি বলতে পারবেন? আপনি টুট টুট দিয়ে বলবেন। আমি ডট ডট বলছি, টুট টুট বলিনি। এখন এই ডট ডট যে শব্দটা এটা আমি বলতে পারবো না, কারণ এটা যে ভাষাটা ফাহাম ভাই ব্যবহার করে ওই ভাষা আমরা ব্যবহারে আমরা অভ্যস্ত না। ভাষার যে আমি যে কনটেক্সটটা বুঝাইছি এটার জন্য, যদি আমি ভাষায় বুঝাইতাম তাহলে আমি ফাহাম ভাইয়ের রেফারেন্স তো টানা দরকার হইতো না, অথবা ওই সিচুয়েশনটা ক্যারেক্টারটা একসাথে ম্যাচ করা আমার দরকার হইতো না, তাহলে আমি ডিরেক্টলি বলে দিতে পারতাম। এই ধরনের শব্দ ব্যবহারে আমরা অভ্যস্ত না, যার জন্য আমি কখনো বলিনি। আপনি জনাব তারেক রহমানকে বুঝাইয়ের জায়গাটা থেকে এইচএসসি পাস প্রধানমন্ত্রী বলছেন, ইটস ফাইন, আমার কাছে কোনো অসুবিধা নাই যে এইচএসসি পাস, আপনি তার এইচএসসি পাস মনে করছেন, আপনি এইচএসসি পাসে বলছেন, কিন্তু পাস দিয়ে কি আপনি একটা লোকের বিবেচনা করেন? আমি এটা নিয়ে জাজমেন্ট করতে চাই না। জাজমেন্টটা তখন আসে একজন আপনার ব্রাজিলের যে প্রেসিডেন্ট লুলা মেবি, তো উনি কিন্তু শ্রমিকদের থেকে এসে প্রেসিডেন্ট হয়েছেন, অথবা পৃথিবীতে অনেকজন আছে তারা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছেন।
দেখুন আপনার এটা আমি যখন বলেছিলাম বাচ্চারা হাঁটু পরিমাণ পানি কারো গলা পরিমাণ পানি ওই অবস্থায় তারা হলো পরীক্ষা হলে যাচ্ছে। আপনি চিন্তা করেন আপনি ওই সময় এসেছি পরীক্ষার্থী এবং আপনি সকালবেলা দেখলেন যে হলো বাসার সামনে হলো গলা পরিমাণ পানি। তখন আপনি একটা আবেদন জানালেন যে ঠিক আছে আজকে পরীক্ষাটা যদি বাতিল করা হয়, যেহেতু আপনি নগর ব্যবস্থাপনা করতে পারছেন না অথবা আপনার আগের সরকার করতে পারে নাই, কিন্তু পরিস্থিতিটা তো বিরাজ করছে তখন আপনি তাকে বললেন আজকে পরীক্ষাটা না নিয়ে তাহলে আপনি কালকে নেন। আপনি তাদের বাসায় ডিবি পাঠালেন, তাদেরকে হেনস্থা করলেন, এই তুমি কোন কলেজে পড়ো, তাদেরকে পলিটিক্যাল ট্যাগ দিলেন। এবং যে এই পরীক্ষার ব্যবস্থা সেখানে আমি বলেছিলাম বাংলাদেশের যারা শিক্ষার্থী তাদেরকে একটা টেস্টিং প্রক্রিয়া নেওয়া হয়। আফ্রিকান অঞ্চলে যেমন এই ওষুধটা ভালো নাকি খারাপ ইঁদুরকে দিয়ে টেস্ট করা হয়, তারপরে মানুষকে খাওয়ানো হয়। তো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কতটুকু খারাপ না ভালো এটা যখন আপনার একজন প্রাইম মিনিস্টার অথবা হোয়াট এভার, এটা হলো শিক্ষা সচিব অথবা শিক্ষামন্ত্রী যেই হোক না কেন, তার মধ্যে যদি এই বোধ সম্পূর্ণ জায়গাটা না থাকে তখন আসলে ওনার শিক্ষা ব্যবস্থায় আর কতটুকু এটা ধরেন ক্লাস 5 পাস হইলে ওনার মধ্যে বুঝে আসতো না, আবার খুব পিএইচডি হলো তার মধ্যে এই সম্পূর্ণ বোর্ডটা আসে। তাহলে আপনার এখানে কথাই আসলো যে 5 পাস আসলেও উনি বুঝতেন না, পিএইচডি হলেও উনি বুঝতেন না, তাহলে আপনি তাকে এইচএসসি পাস কেন বললেন? আচ্ছা বলা ব্যাংকগুলা কয়েকদিন আগে বের হয়ে আসছে যে বাংলাদেশের ফেসিলিটি সিস্টেম, তাহলে তাদের বুঝটা আছে মাথায় ক্লিয়ার। সম্পর্কটা কি, সার্টিফিকেটের সম্পর্কটা কেন আসতেছে সেটা ব্যাখ্যা করতেছি আমি। আপনি বাচ্চাদেরকে কেন হলো গালি দিলেন বাচ্চা বলে? মানে যেই পোলাপ্যানগুলো ক্লাস 10 ছিল অথবা ইন্টারে ছিল সেই পোলাপ্যানগুলো অভ্যুত্থানের সময় কে গালি উঠেই তো ফেসিবাদের কে বিরুদ্ধে গালি দিছে মুরগি বলে? শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী তো যার ক্যাবিনেটে আছে তাকে আপনি এইচএসসি পাস বলে কি এই গালিটা জব দেওয়া হলো? না, এই গালিটা মানে শিক্ষার্থীদেরকে যখন কথাটা বলে আমি কিন্তু ওনাকে গালি দিতে চাই না, যে হলো এইচএসসি পাস ওনার যদি বোধ সম্পূর্ণ থাকতো তাহলে উনি ওই বিষয়টা হলো রিয়েলাইজ না, এটা পাশের কি সম্পর্ক? এর সাথে পাশের কি সম্পর্ক? ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করে মাস্টার্স করে আসছে, এইচএসসি পাস। আপনি দেখেন একইভাবে বেগম জিয়াকে বলা হইতো সে সময় নন মেট্রিক, 8 ফেল, 8 পাস, একই সংস্কৃতি না এটা? না, এটা একই সংস্কৃতি না। ওই সময় দেখা হয়েছে আপনি তো 8 পাস সাথে কি করেন না, আপনি যখন আমাদের বাচ্চাদেরকে গালি দিবেন অথবা ওনাকে বলবেন আপনি এইচএসসি পাস, আপনি কি বুঝবেন? না না, আমি তাকে এটা বলি না যে আপনি এইচএসসি পাস হলে আপনি, আমি গালি দিতে চাই না, আমি তাকে রিলেট করার চেষ্টা করেছি। না না, আপনি বলছেন তার বুঝ নাই কারণ সে এইচএসসি পাস। হ্যাঁ, বুঝ নাই, এটাকে আপনি মনে করেন প্রধানমন্ত্রী বুঝ আছে নাই? তো যদি বুঝ থাকতো ওই দিন বাংলাদেশে মাস্টার্স পাস প্রধানমন্ত্রী আমরা দেখছি, পিএইচডি পাওয়া, নোবেল পাওয়া সরকার প্রধান আমরা দেখছি। বুঝ নিয়ে সবার বুঝ নিয়ে প্রশ্ন করা যায়, তার সাথে পাস করার সম্পর্ক নাই। পাস করা নিয়ে পাস করা পার মাস্টার ইউনুসকে দেখছি। ডক্টর ইউনুস ওই সময় শিক্ষার গুরুত্ব দিয়েছিল অনেক কিছু। আমি শিক্ষার গুরুত্বের কথা বলতেছি না, কিন্তু আমি শিক্ষার গুরুত্বের কথা বলতেছি। আমি বলছি পাস ছাড়াও অনেক প্রশ্ন করা যায়, আপনি নিজেও অনেক প্রশ্ন করতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে, তো সেইটা পাসের সাথে নাই তো, কিন্তু আপনি এটা বলছেন। হাউএভার আপনি আরেকটা কথা বলছেন যেটা আমার খুব মানে মানে একটু কানে লাগছে। আপনি বলছেন যে প্রধানমন্ত্রীর ওয়াইফের কি কোনো কনস্টিটিউশনাল পজিশন আছে, বা তার কোনো মেয়ের ওর মানে গভর্নমেন্টের প্রোগ্রামে, গভর্নমেন্টের টাকা দিয়ে রাষ্ট্রের প্রোগ্রামে উনাকে বা উনার মেয়েকেও নিয়ে আসা হচ্ছে? এটা তো সারা পৃথিবীর নর্মস ভাই। বাংলাদেশে যাদের আমি কোশ্চেনটা তুলেছিলাম যেহেতু বাংলাদেশে ফার্স্ট লেডি নাই। 2 নম্বরের জিনিস হলো বারাক ওবামার যে মিশেল ওবামা উনিও কিন্তু রাষ্ট্রীয় অনেক কাজে বা বাইরে অংশগ্রহণ করতেন একটা ফাউন্ডেশনের নাম দিয়ে বা কোনো কাজে। পৃথিবীর অনেক দেশে এই কাজটা হয়ে থাকে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, অনেক জায়গায় হয়ে থাকে। তো আমি বলেছিলাম যখন আপনি রাষ্ট্রীয় একটা মন্ত্রণালয়ের জনগণের ট্যাক্সের টাকা খরচ করছেন এবং ওই মন্ত্রণালয়ের মাধ্যমে আপনি প্রমোশন কাজ চালাচ্ছেন, আপনি ভলান্টারি কাজে অংশগ্রহণ করেন। সো আপনি একজন ডাক্তার, আমাদের হেলথ সেক্টর ধ্বংস হয়ে গেছে, আপনি সেখানে গিয়ে কাজ করেন, নো প্রবলেম। আমি তখন গিয়ে দেখি ঢাকা মেডিকেলে ওয়াশরুম গন্ধ আসতেছে, আপনি সেই ওয়াশরুমে যান, আপনি তো সেখানে যাচ্ছেন না। আপনি যখন একজনের ইন্টেনশনটা বুঝবেন, আপনি দেখেছেন জায়মা রহমানের যখন কথাটা এসেছে অনেকে বলেছে গালি দিয়েছি, আপনি আজকে এখানে টকশোতে একটু প্রমাণ করে যাবেন আমি কি গালি দিয়েছিলাম বা কি না। আমি প্রশ্ন করতেছি যে আপনার প্রবলেম, কিন্তু আপনি রাষ্ট্রীয় একটা প্রোগ্রাম, ইউ আর স্পন্সরিং ফ্রম দ্য ট্যাক্স অফ দ্য পিপল, আপনি জনগণের টাকা দিয়ে যখন কাউকে এইভাবে উপরে উঠানোর চেষ্টা করবেন, সেটা হলো অবশ্যই আমাদের সেই জায়গাগুলো কথা বলা উচিত। ফাইন, উনি ডাক্তার জুবাইদা রহমান, এখন ওনাকে বাংলাদেশে সবাই শ্রদ্ধা করে, এটাতে কোনো ডাউট নাই। কিন্তু ডাক্তার জুবাইদা রহমানের বাংলাদেশের রাষ্ট্রীয় কোনো পদবি আছে নাকি নাই? না না না, থাকে না তো, প্রধানমন্ত্রী থাকে না তো। আপনার জুবাইদা রহমান একজন বাংলাদেশের সিটিজেন বা নাগরিক, আপনিও একজন নাগরিক, এই তো নাকি? না, পার্থক্য আছে। যিনি অফিস হোল্ড করেন অর্থাৎ রাষ্ট্রের প্রধানের দায়িত্ব থাকেন, সরকার প্রধানের দায়িত্ব থাকেন, তাকে এরকম অনেক দায়িত্ব পালন করতে। আচ্ছা হাওয়েভার আমি আপনাকে বলছি, আপনার কথা শুনতে আমার খুবই ভালো লাগছে। এটা আপনার না, আমার কেন, সারা পৃথিবীর নর্মসে ভাই এই সংস্কৃতিটা বাংলাদেশ বাদ দেওয়া উচিত। আমি মনে করি আপনার যুক্তি আমি পুরাটাই বুঝতে পারছি, কিন্তু একই রকম পয়েন্ট বা যুক্তি যাকে আপনি আমাদের সরকার বলতেছিলেন একই বক্তব্যে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার, সেই ডক্টর ইউনূস যখন তার মেয়েকে নিয়ে অন্তত বেশ কয়েকবার রাষ্ট্রীয় অনুষ্ঠানে গেলেন, বিদেশে গেলেন, জাতিসংঘে গেলেন, 11টা সফরের মধ্যে অর্ধেকের মধ্যে গেলেন, তখন আপনি এই প্রশ্ন তুলছিলেন যে হু ইজ শি টু অ্যাকম্পানি মিস্টার ইউনূস? প্রধানমন্ত্রী যদি কোথাও যেয়ে থাকে, প্রধানমন্ত্রীর সাথে যদি ওনার ফ্যামিলির সবাই গিয়ে থাকে, আমাদের কোনো আপত্তি নাই। সেকেন্ড হলো আপনি যে কোশ্চেনটা তুলছেন, আপনার মনে হয় জানার কথা, এই অনুষ্ঠান যখন বাংলাদেশে এসেছিলেন উনি অপারেশন থিয়েটার থেকে এসেছিলেন এবং উনি খুবই অসুস্থ, কিন্তু ওনার সাথে অ্যাকম্পানি দেওয়ার মতন কি আছে ফ্যামিলি বলেন? উনি যখন একটা ফ্লাইট করতেছে
তো ওনার যে টেবলেটটা ধরিয়ে দেওয়ার এটা কে আছে একটু বলবেন আপনি? আপনি তো ওনার ফ্যামিলি সবকিছু দেখছেন, আপনি তো কথাটা নিয়ে এসেছেন। আপনার কথাটা তাহলে ওনার তিনি বিদেশে যাইতে সময় আমি তো কথা ওনার ফ্যামিলির কারো ওনার সঙ্গে থাকতে হইতো, সেই জন্য উনি বিদেশে গেছেন। মানে আপনি তো জানেন উনি অসুস্থ এবং ওনার সাথে খেয়াল করছেন বাংলাদেশেও বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে, প্রোগ্রামে বাংলাদেশে বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে তার মেয়ে উপস্থিত ছিল, আপনি খেয়াল করেছেন কিনা? হ্যাঁ, কিন্তু হলো উনি রাষ্ট্রীয় বলেন নাই, এরকম দেখেছেন যে সংস্কৃতি মন্ত্রণালয়ের কোথাও একটা প্রোগ্রাম হচ্ছে, ডিরেক্টলি সেখানে গিয়ে হলো ওনার মেয়েকে পাঠাচ্ছে, যাও তোমাকে হলো রাষ্ট্রীয় প্রোটোকলে সবকিছু স্পন্সর করে জনগণের কোটায় আমি তো চলে যাচ্ছি, পরবর্তীতে তোমাকে আমার মনে হয় চিফ গেস্ট এবং একটা রাষ্ট্র অতিথি প্রোগ্রাম, তারপরে হলো ওইখানে হলো স্পন্সরিং করা হচ্ছে জনগণের জায়গায়। তো ওই জায়গার ওই সংস্কৃতিটা আসলে পরিবর্তন করা উচিত। ইফ ইউ বিকাম দ্য প্রাইম মিনিস্টার, আপনি মনে হয় এটা করবেন না, এই ধরনের পরিবারতন্ত্রের একের পর এক লিস্ট টানবেন না। যদি মানুষ ভোট দেয় তখন হবে, সেটা দেখা যাবে তখন।